আমাদের সাথে জোরালোভাবে একটা এইটা বাস্তবায়নের জন্য দাবি করব, সেই লক্ষ্যে আমরা কাজ করতেছিলাম। চলার পথে আমাদের সাথে জামাত আসছে, জাতপা আসছে, ডেভেলপমেন্ট পার্টি আসছে। তখন আমরা ৮ দল হলাম। ৮ দলে আমরা কার্যক্রম পরিচালনা করছিলাম। এই বিষয়ে আপনারা দেখেছেন যে মামুনুল হক সাহেবের অফিসে যখন আমরা ৮ দল সহ আমরা একটা প্রোগ্রাম ওখানে ছিলাম, তখন অনেক সাংবাদিক বন্ধুরা আপনারা ওখানে ছিলেন। সেখানে আমার যেটা মনে পড়ছে, আপনাদের সাংবাদিক বন্ধুদের থেকে এইটাকে জোট হিসাবে আপনারা ওখানে উপস্থাপন করেছিলেন। তখন আমি সকলকে বলছিলাম, সাংবাদিক বন্ধুদেরকে আমি বলবো, যেটা কিন্তু আমাদের জোট হয় নাই, এটা কিন্তু একটা সমঝোতা। এটাকে আপনারা জোট হিসাবে বলবেন না, আর জোট হিসাবে এটা আপনারা লেখবেনও না। তখন কিন্তু জামাতের নায়েব আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব, সেও কিন্তু ওখানে কথা পরিষ্কার বলেছিল যে আমাদের এটা জোটটা, এটা আমাদের সমঝোতা। এটা আপনাদের স্মরণ থাকার কথা, নিশ্চয়ই স্মরণ আছে। সেইভাবে আমরা পথ চলছিলাম। পথ চলতে গিয়ে এক পর্যায়ে আমরা যখন জামাতের গতিবিধি এবং তাদের অবস্থানটা আমাদের কাছে একটু সন্দেহ মনে হলো, যে তারা এটাকে সমঝোতা না রেখে এটা জোট আকারে তারা নেতৃত্ব নেয়ার একটা চিন্তা আমরা তাদের বিভিন্ন কার্যক্রম আমাদের কাছে মনে হলো। হওয়ার পরে আমি জামাতের আমির সহ সেখানে আপনার আরও তাদের উল্লেখযোগ্য দায়িত্বশীল উপস্থিত ছিল। আর বিভিন্ন সময় আমি বলেছি যে আপনারা যদি ইউনিভার্সিটির ছাত্রদের নির্বাচনগুলোকে আপনারা মনে করেন যে তারা নিরঙ্কুশ বিজয় অর্জন করেছে, তা আমরাও যদি এককভাবে এই দেশের ক্ষমতা নেওয়ার মতো, নির্বাচন জেতার মতো এইটা যদি আপনারা মনে করেন, তাহলে এইটা কিন্তু আপনাদের আমি বলবো ঠিক হবে না। এই চিন্তাটা আপনাদের পরিবর্তন করতে হবে। কারণ জাতীয় নির্বাচন আর ইউনিভার্সিটি স্থানীয় কলেজ নির্বাচন কিন্তু এক না। তখন তারা বলছিল না, আমরা এভাবে চিন্তা করছি না। যদি চিন্তা করে নাই থাকেন, তাহলে আমাদের সামনে পথ চললে আশা করি আমাদের দেশে একটা পরিবর্তন আসবে। আর আমরা কিন্তু আগেই বলেছিলাম, এখনও বলছি, আমরা বিগত 53 বছরে দেখেছি যারাই এককভাবে ক্ষমতায় গিয়েছে, তাদের পরিচালনায় আমরা দেশের মানুষ যা চাওয়া পাওয়া আমরা চেয়েছিলাম, তার পরিবর্তে আমরা পেয়েছি ফ্যাসিস্ট চরিত্র, আমরা পেয়েছি দুর্নীতি, আমরা পেয়েছি টাকা পাচারকারী, আমরা পেয়েছি দুর্নীতিতে চ্যাম্পিয়ন। এই জন্য আমরা চেয়েছিলাম যে এককভাবে যেন কেউ ক্ষমতায় যেতে না পারে, সে বিএনপি হোক বা আমাদের এই জোটই হোক। আমরা চেয়েছিলাম বিএনপি সহ, জামাত সহ অন্যান্য সবাইকে নিয়ে জাতীয় একটা সরকার গঠন করব। জাতীয় সরকার হলে হবে কি, আমরা সবাই পরামর্শভিত্তিক দেশটাকে সুন্দর করতে পারবো এবং দেশটা সুন্দরভাবে চলবে। কিন্তু যখন জামাতের আচরণগুলো আমরা লক্ষ্য করেছি যে তারা একক ক্ষমতায় যাওয়া এই চিন্তাটা তাদের মাথায় চলে এসেছে, তখন আমরা পরিষ্কারভাবে বলেছি যে আপনারা চিন্তাটাকে মাথা থেকে আপনারা ফেলে দেন। আপনারা চিন্তা করলে তাহলে কিন্তু এটা আমাদের দেশের জন্য কল্যাণ হবে না। আর এটা আমরা জোর দিয়ে বলেছিলাম এই জন্যে যে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম মোহাম্মদ পরোয়ার সাহেব, সে কিন্তু তাদের একটা ঘরোয়া বৈঠকে বলেছিল যে আমরা আমাদের সাথে যে শরিক রয়েছে তাদেরকে আমরা 100 আসন আর আমাদের ব্যাপারে 200 আসন, এরকম একটা কথা তিনি বলেছিলেন। তখনই এই প্রশ্ন আমরা করেছিলাম যে আমরা তো এটা জোট করি নাই, এটা আমরা করেছি সমঝোতা। তাই নির্বাচনী আসন গঠনের ব্যাপারে সেটা তো আমাদের শীর্ষ পর্যায়ে যারা আমরা দায়িত্বশীল রয়েছি, আমরা এক টেবিলে বসে আমরা আলোচনার ভিত্তিতে তখন আমরা নির্বাচনী আসনগুলো গঠন করব। কিন্তু সেক্রেটারি জেনারেল কথাটা কেন বলছে, এটা বলার পরে তখনও তারা বলেছে যারা এটা তার ব্যক্তিগত বক্তব্য, এটা কোনো দলীয় বক্তব্য নয়। এই অবস্থা আমরা চলছিলাম। পরবর্তী আমরা যখন দেখলাম যে এনসিপি, তারপরে আমরা দেখি এবি পার্টি, এরপর এলডিপি, এরপর খেলাফত মজলিস, না এই তিনটাই, এদের সাথে তারা আমাদের সাথে আলোচনা না করেই তারা ভিন্নভাবে তাদের সাথে যোগাযোগ করে, কথা বলে, তাদেরকে
এর সাথে জড়াবার একটা প্রক্রিয়া হিসাবে তারা যখন কাজটা করলো, তখনই আমরা বিভিন্ন কায়দায় প্রশ্ন ছুড়ে বললাম যে সমঝোতার মধ্যে কাকে নেওয়া যাবে, কাকে নেওয়া যাবে না, এটা তো আমাদের বৈঠকে সিদ্ধান্ত হবে। আপনারা এটা করলেন কেন? এবং তারা তাদেরকে এক পর্যায়ে আসন দেওয়ার ব্যাপারে অনেকটা আশ্বস্তও করে ফেলছে। এইটা আমাদের কাছে যখন নাকি কঠিন প্রশ্ন আসলো, আসার পরে আমরা দেখতেছিলাম, আমরা আরও লক্ষ্য করেছিলাম যে তারা গোপনে আমেরিকার সাথে তারা বৈঠক করে, খ্রিস্টান মিশনারির সঙ্গে তারা গোপনে বৈঠক করে, তারা ভারতের সঙ্গে বিভিন্ন সময় তারা গোপনে ধারাবাহিক বৈঠক করে। সেখানে ভারতের থেকে একটা সংবাদ প্রকাশিত হয়েছে, আপনাদের নিশ্চয়ই নলেজে আছে। সেখানে বলেছিল যে জামাতের সঙ্গে এই বৈঠকটা এরা শুধুমাত্র এখন একবার বসে তাই না, এটা তো একটা ধারাবাহিকতার অংশ। তাহলে এই বৈঠক তাদের কিন্তু ধারাবাহিক চলছে। এরপরে খ্রিস্টান মিশনারির সেক্রেটারি যে সে কী বলেছিল যে জামাতের আমির আমাদের কাছে আশ্বস্ত করেছেন, আমাদের কাছে বলেছেন যে তারা ক্ষমতায় যেতে পারলে শরিয়া অনুযায়ী, শরিয়া মানে ইসলাম, ইসলাম অনুযায়ী তারা দেশ পরিচালনা করবে না, তারা প্রচলিত নিয়মেই দেশ পরিচালনা করবে। এই কথাটা যে সে যখন বক্তব্য রেখেছে, এরপর আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাহেব যখন আমেরিকার সাথে যখন নাকি দূতাবাসে আলোচনা করেছিল, তখন আমাদেরকে এক পর্যায়ে উগ্রবাদী হিসাবে, জঙ্গি হিসাবে সেখানে সে সার্টিফাই বা সার্টিফিকেট হিসাবে ওখানে কিন্তু উপস্থাপন করে এসেছে। কিন্তু আমরা বিগত দিনে দেখেছি যে বাংলাদেশ সরকার যারাই ছিল কখনোই বিভিন্ন সময় ভারত বা বিভিন্ন জায়গা থেকে আমাদের দেশে উগ্রবাদী আছে, জঙ্গি আছে, যখনই এই তুকমাটা আমাদের বাংলাদেশের প্রতি লাগাতে চেয়েছিল, তখনই আমাদের দেশের সরকার কিন্তু বারবার পরিষ্কারভাবে বলেছে আমাদের দেশে কোনো জঙ্গি নাই, উগ্রবাদী নাই। কিন্তু দুঃখ সহকারে বলতে হয় যে আমরা যাদের সাথে সমঝোতায় গেলাম, আর তারাই যে আমেরিকায় ওখানে আমাদেরকে বানায় উগ্রবাদী, জঙ্গিবাদী। এগুলো যখন আমরা তার বক্তব্য আপনারা শুনেছেন নিশ্চয়ই, এটা যখন আসলো ইসলাম অনুযায়ী দেশ পরিচালনা করবে না, আর সমঝোতার নামে যখন নাকি তারা এই নেতৃত্বটা নিজেদের হাতে ছিনিয়ে নিয়ে যখন নেতৃত্ব এখন দিচ্ছে জামাতের আমির, তখন আমাদেরকে আসন বন্টন করে আমাদের জন্য রেখে দেয়, আর সমঝোতাটা আর রইল না। অন্যান্য দলকে তারা আসন বন্টন করে দিয়ে ফেলে, আর সমঝোতাটা রইল না। কিন্তু আমাদের যে চিন্তা চেতনা ছিল 53 বছর পরে ইসলাম ক্ষমতায় যাবে, এই দেশ একটা সুন্দর দেশ হবে, আমরা সবাই একাত্রিত হয়ে আমরা দেশটাকে গঠন করব। কিন্তু দুঃখ সহকারে বলতে হয় যে এইটার তৈরি হওয়া যে বড় ভূমিকা আমরা পালন করেছিলাম, কিন্তু কিছু স্বার্থান্বেষী মহল ক্ষমতার লোভে এককভাবে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন যখন তাদের সামনে ওইভাবে এসে গেল, তখন আমাদের আর মূল্যায়ন সহ ইসলামের মূল্যায়ন আর মানবতা দেশের মূল্যায়নটা যখন থাকছে না, যখন তারা প্রচলিত আইন অনুযায়ী দেশ পরিচালনা করবে, এইটা যখন নাকি পরিষ্কার তাদের বক্তব্য এসেছিল, তখন আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য ছিল, যে আশা, যে লক্ষ্য নিয়ে আমরা এই ঘর বেঁধেছিলাম, এই সমঝোতা এসেছিলাম, সেই আশাটাকেই এক পর্যায়ে ভাঙ্গার উপক্রম যখন হলো, তখন আমরা বিভিন্ন পর্যায়ে চেষ্টা করেছিলাম। এরপর আমরা যে প্রথম 5 দল ইসলামী কওমি ঘরানা নিয়ে এসেছিলাম, তাদেরকে নিয়ে মামুনুল হক সাহেবের অফিসে আমরা আবার ভিন্নভাবে জামাত ছাড়া বৈঠক করেছি। সেই বৈঠকে আমরা বলেছি জামাত তো এখন এই আচরণগুলো করছে, এখন আমরা তাইলে আগে যারা একত্রিত হয়েছিলাম, আসেন আমরা সবাই একত্রিত হয়ে আমরা জাতীয় নির্বাচন করি। তখন এক পর্যায়ে পর্যালোচনার করে তারা পরিষ্কারভাবে বলেছে যে তারা ওই জামাতের জোট থেকে তারা আর আসতে রাজি হয় নাই। যেহেতু রাজি হয় নাই, তখন আমরা বাধ্য হয়ে যে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে লক্ষ্য উদ্দেশ্য, আমার ভাই একটা প্রশ্ন করেছিলেন বিএনপির সাথে আমাদের সম্পর্কটা কেমন, এমপি মন্ত্রিত্ব, বিভিন্ন আশা, বিভিন্ন প্রচাল যে আমাদের এগিয়ে থাকতে পারে, এটা কিন্তু বিভিন্ন রাজনৈতিক জাতীয় পার্টি বলেন, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, বিভিন্ন সময় তারা বিভিন্ন সময় আলোচনা আমাদের সাথে করে থাকে যে আপনারা যদি আমাদের সাথে জোটে থাকেন বা সমঝোতায় থাকেন, তাহলে আমাদের থেকে এই সুবিধাটা পাবেন।
এটা জাতীয় পার্টিও কিন্তু প্রস্তাব অনেকবার বিভিন্ন প্রক্রিয়া আমাদেরকে দিয়েছে। এটা আওয়ামী লীগও দেয়, বিএনপিও দেয় এবং অন্যান্য আদার সবাই দেয়। কিন্তু আমরা যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে রাজনীতি করি, সে লক্ষ্য উদ্দেশ্য হলো দেশের কল্যাণ, মানুষের কল্যাণ, ইসলামের কল্যাণ। নিছক ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধু কয়েকটা এমপি পাবে, আমরা দুই একটা মন্ত্রিত্ব পাবো, আর কিছু সম্মান সম্পদের মালিক হব, এই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে তো আমরা রাজনীতি করি না। আমাদের রাজনীতি মূল লক্ষ্য উদ্দেশ্য হলো দেশের কল্যাণ, মানুষের কল্যাণ, ইসলামের কল্যাণ। আর যেখানে ইসলাম মানুষের আর দেশের কল্যাণ থাকবে না, সেখানে আমাদেরকে যত অপারে দেয়া হোক না কেন, সেখানে আমরা থাকবো না, ছিলাম না। সামনে আল্লাহ কবুল করে বাঁচায় রাখে, আপনাদের দয়ায় ভবিষ্যতে আমাদেরকে পাবে না। এখন আপনারা প্রশ্ন করেছেন সামনে ভবিষ্যতে আপনার একমাত্র পথ চলবেন কিনা। যদি আমরা ইসলাম, দেশ, মানবতার কল্যাণে যদি এই পরিবেশ যাদের সাথে আমাদের পাবো, নিঃস্বার্থ, ক্ষমতা লোভী না হবে, সম্পদের লোভী না হবে, যারা নাকি বিভিন্ন ব্যক্তির স্বার্থ পরিচর্যা না করবে, তাদের সাথেই আমাদের সামনে ভবিষ্যতে ঐক্য হবে, একসঙ্গে চলার পথ হবে। এটা বাধা না, সামনে পথ খোলা হয়েছে। এরপরে আমার ভাই যে কথা বলেছেন জুলাই সনদের ব্যাপারে, এখানে আমরা বারবার বলেছি যে এই জাতীয় নির্বাচন 26-এ হলো, এই জাতীয় নির্বাচনটা তো জুলাই সনদকে সামনে রেখেই, গণ অভ্যুত্থান 2024-কে সামনে রেখেই এই জাতীয় নির্বাচনটা হয়েছে। আমরা বিএনপি তারেক রহমান সাহেব, সে যখন নাকি আমাদের সঙ্গে দেখা হয়েছিল, তখনও কিন্তু আমরা জুলাই সনদের ব্যাপারে তাকে গুরুত্ব সহকারে বলেছি। আর জুলাই সনদের ব্যাপারে আমাদের প্রধানমন্ত্রী সম্মানিত, তিনি কিন্তু বলেছেন যে অক্ষরে অক্ষরে জুলাই সনদ বাস্তবায়িত হবে। যেহেতু প্রধানমন্ত্রী বলেছেন, তাহলে তার কথার বলতে তো আমরা আশা রাখতেই পারি। তাই সেদিক থেকে আমরা সেদিকে তাকিয়ে আছি। আর জুলাই সনদের ব্যাপারে আমরা যে একেবারে নিশ্চুপ তা নয়, আমরা কিন্তু সবসময় নজর রাখছি যে কী হচ্ছে। তবে এখানে সাথে সাথে আপনারা বলেছেন আপনাদের আগে পরে দেশের ব্যাপারে, ইসলামের ব্যাপারে আপনারা যে অনেকটা তৎপর ছিলেন, এখানে আপনারা নিশ্চুপ কেন? না, আমরা কখনোই নিশ্চুপ নয়। তবে জাতীয় একটা নির্বাচন যাওয়ার পরে স্বাভাবিকভাবেই একটা ধাক্কুল তো লেগেছে। এটা ওই যে আমার ভাই বলেছেন যে আমাদের দলীয় অনেক নেতা, অনেক দায়িত্বশীলরা অনেক সময় নির্বাচনে তারা কিন্তু সেইভাবে অবস্থান তৈরি করতে ব্যর্থ হয়েছে। আসলে এই ধাক্কুলটা লেগেছে, এটা বাস্তব। আমাদের সারা দেশব্যাপী স্বাভাবিকভাবেই নেতাকর্মী সহ তাদের ভিতরে একটা স্থবিরতা আসলে চলে এসেছে। এইটাকে আমরা যতক্ষণ পর্যন্ত একটা সুন্দর কাঠামোগত শক্তিশালী অবস্থানে না পৌঁছাতে পারি, তখন তো আমরা মাঠ পর্যায় সহ বিভিন্ন প্রোগ্রামগুলো হাতে নেওয়ার চেয়ে আমরা সংগঠনকে গুছানোর ব্যাপারটা সাংগঠনিক রূপ দেওয়ার জন্যে, আমার অনেক ভাইরাই বলেছেন যে আমাদের যে বিভিন্ন নেতাকর্মীরা এলাকায় রয়েছে, তারা কিন্তু বিভিন্ন সময় কথা উত্তর দেওয়ার ব্যাপারে গুছালো নয়। তাহলে বোঝা গেল যে আমাদের এখনও মোটিফাই করা দরকার আছে। এটা আপনার একেবারে তৃণমূল পর্যায় পর্যন্ত সেই প্রোগ্রামগুলোই আল্লাহর রহমতে আমরা কেন্দ্রীয়ভাবে হাতে আমরা নিয়েছি, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায়। আর সাথে সাথে আমি আপনারা যে কথাটা বলেন নাই, সেই কথাটা আমি একটু আপনাদের সামনে উপস্থাপন করছি যে অন্তর্বর্তী সরকারের শেষ পর্যায়ে আমেরিকার সাথে যে একটা বাণিজ্য চুক্তি করেছে, এই চুক্তিটা আমরা পর্যালোচনা করেছি। এটা আমাদের দেশের জন্য কল্যাণকর নয়, এটা আমাদের দেশের জন্য এক কথায় গোলামির একটা ভাষায় আমি বলবো চরিত্র প্রকাশিত হয়েছে। আমরা এটা দ্ব্যর্থহীন কণ্ঠে এই চুক্তিকে আমরা বলবো সংসদে বর্তমান সরকার যারা রয়েছে, বিরোধী দল রয়েছে, গুরুত্ব সহকারে এটা আপনার আলোচনায় নিয়ে এসে আপনারা একটা সুন্দর দেশের স্বার্থের ব্যাপারে লক্ষ্য রেখে তারপর আপনারা যে কোনো দেশের সাথে আপনারা চুক্তি করতে পারেন, কিন্তু আমাদের দেশকে আগে অগ্রাধিকার দিতে হবে। দেশের স্বার্থকে আমরা অগ্রাধিকার দেওয়ার পরেই তারপরে আমরা চুক্তি যেটা হবে সেটা আমরা করব। এইটা বিশেষ করে আমরা বর্তমান সরকারকে এটা সংসদে উঠিয়ে এই ব্যাপারটা গুরুত্ব সহকারে দেখার জন্য আমরা দেখছি এবং এই চুক্তির বিরোধিতা আমরা করছি। আর পশ্চিমবঙ্গের মধ্যে আপনারা দেখেছেন বর্তমান যে বিজেপি সরকারের প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করছে, তারা যে আচরণটা করছে, এটা কোনো মানুষের আচরণ নয়, এটা কোনো মানবতার আচরণ নয়। তারা যে ধর্ম নিরপেক্ষতা বা এই দোহাই তারা দিয়ে চলছে,
এটা কোন ধর্মনিরপেক্ষতার এটা সংজ্ঞায় পড়ে, কোন পরিচয় এটা পড়ে? ধর্মনিরপেক্ষতাবাদের ব্যাখ্যা তো আমরা জেনেছি, যার যার ধর্ম সে স্বাধীনভাবে পালন করবে, কিন্তু সেখানে পশু জবাই দেওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা, তাহলে আপনাদের সংবিধান পরিবর্তন করে আমরা ভারত সরকারকে বলবো যে মুসলমানদের উপরে সংখ্যালঘু হিসাবে তাদের উপরে এই ধরনের আচরণ, এটা আমরা ঘৃণা সহকারে ধিক্কার জানাচ্ছি। আমাদের দেশেও সংখ্যালঘু রয়েছে, কিন্তু আমাদের দেশে আচরণ দেখেন, আমরা তো একাকার হয়ে আমরা দেশ সমাজ গঠন করার জন্যে আমরা তাদের সাথে ভাইয়াচারী হিসাবে আমরা ব্যবহার করি। আপনারা দেখেছেন ৫ই আগস্টের পরে তাদের মন্দিরগুলো, উপাসনালয়গুলো আমরা কিন্তু পাহারা দিয়েছি। কি জন্যে? আমরা জানি ভারত এইটাকে ইস্যু করে আমাদের দেশের ভিতরে অরাজকতা তৈরি করতে পারে, এই জন্য কিন্তু আমরা পাহারার মাধ্যমে এই ধরনের আচরণ করতে না পারে, এই জন্য কিন্তু আমরা সেই দায়িত্ব পালন করেছি। সেদিক থেকে আমি বলবো, সাংবাদিক বন্ধুদেরকে বলবো, আমরা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে রাজনীতি করছি, সেই আশা আকাঙ্ক্ষার সাথে আপনারা একমত থেকে দেশ গঠন করার ব্যাপারে ব্যক্তি স্বার্থ, ক্ষমতার লোভ, অর্থের লোভ, সম্মানের লোভকে আমরা দূরে রেখে দেশ গঠনের ব্যাপারে আমরা সবাই যেন একাকার হয়ে বর্তমান সরকার যারা রয়েছেন, বিরোধী দলে যারা রয়েছেন, তাদের সকল প্রতি আহ্বান জানাচ্ছি। আর সাথে সাথে বাজেটের ব্যাপারে আপনারা বলেছেন যে বাজেটের ব্যাপারে আমরা কিন্তু আলাদা প্রোগ্রাম করে আপনাদেরকে আল্লাহর রহমতে জানানো হবে। আর স্থানীয় যে সরকার নির্বাচন হয়েছে, আমাদের সিদ্ধান্ত হয়েছে এই স্থানীয় সরকার নির্বাচনে আমরা অংশগ্রহণ করবো ইনশাআল্লাহ, এবং সম্পূর্ণ আলাদাভাবে ওই 11 দলীয় জোট বা অমুক এগুলোর সাথে নয়, আমরা এককভাবেই আল্লাহর রহমতে আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবো ইনশাআল্লাহ। আর সাথে সাথে আমরা স্থানীয় নির্বাচনের সরকার, আমরা বিশেষ করে ঢাকা দক্ষিণ এবং উত্তরে সিটি মেয়র হিসেবে আমরা প্রার্থী আল্লাহর মধ্যে ঠিক করেছি। আজকে আপনাদের মাধ্যমে জাতিকে জানাতে চাই, আর আমরা ঘোষণা করছি আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী বাংলাদেশের মনোনীত প্রার্থী হিসাবে আতিকুর রহমান মুজাহিদ, কেন্দ্রীয় সভাপতি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, তাকে আমরা ঘোষণা করছি। আতিকুর রহমান মুজাহিদ ঢাকা মহানগর উত্তরে, আপনার ঢাকা সিটির মেয়র প্রার্থী হিসাবে আমরা উত্তর সিটির আতিকুর রহমান মুজাহিদ, কেন্দ্রীয় সভাপতি ইসলামী যুব আন্দোলন, আমাদের সহযোগী সংগঠন বাংলাদেশ, এসে এখানে আছে। সবাই দোয়া করবেন এবং তার জন্য আপনারা সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। আর উত্তর আর ঢাকা দক্ষিণে আমরা প্রার্থী হিসাবে আমাদের সাবেক ছাত্রনেতা হাফেজ মাওলানা ফজলুল করিম মারুফ, আপনাদের সুপরিচিত, আপনাদের মহব্বতী। এখন আমরা দেখব যে আপনারা তার সহযোগিতা কীভাবে করেন। আল্লাহ কবুল করুন। আমাদের কেন্দ্রীয় প্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদক মারুফ, আলহামদুলিল্লাহ, তাকে ঢাকা দক্ষিণে মেয়র প্রার্থী হিসেবে আমরা ঘোষণা করছি। আপনাদের সকলকে ধন্যবাদ। আর এই যে বিভিন্ন অরাজকতা চলছে, এইটা যতক্ষণ পর্যন্ত মানবতা না আসবে, দেশপ্রেম না আসবে, ভদ্রতা না আসবে, ততক্ষণ পর্যন্ত কোনো সেক্টরে আপনার সুন্দর পরিবেশ তৈরি হবে না। আর এই সুন্দর পরিবেশের জন্যই আমরা জাতীয় নির্বাচন আমরা চেয়েছিলাম, সবাই একত্রিত হয়ে আমরা এই দেশটাকে সুন্দর দেশ গর্ব, কিন্তু কিছু লোভী এবং স্বার্থন্বেষী মহল এবং এককভাবে ক্ষমতায় যাওয়ার ক্ষমতা নিঃসুদের জন্যই এটা হল না। এই জন্য আমি দুঃখিত এবং আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। আর বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে বিভিন্ন প্রশাসনে কর্মকর্তা নিয়োগের ব্যাপারে সেখানে দলীয়করণ আমরা লক্ষ্য করেছি। আমরা সম্মানিত প্রধানমন্ত্রীকে স্মরণ করে দিতে চাই, আপনি কিন্তু বারবার বলেছেন সবাইকে নিয়ে আপনি দেশ গঠন করবেন, কিন্তু সেখানে আপনার ক্ষমতায় আসার পরই আমাদের কানে আসছে যে আপনারা বিভিন্ন সেক্টরে বিভিন্ন জায়গায় দলীয় লোকজন আপনারা বসাচ্ছেন। এটা থেকে আপনারা ফিরে আসেন, যোগ্যতা সম্পন্ন ব্যক্তিত্ব যারা রয়েছে আলোচনার মাধ্যমে সবাইকে নিয়ে তাদেরকে সেখানে নিয়োগের ব্যবস্থা করবেন। এটা আপনাদের কাছে আমাদের অনুরোধ, আহ্বান এবং আমাদের জোরালো এই বক্তব্য আপনাদের নিয়ে থাকে। আর স্থানীয় নির্বাচনের ব্যাপারে আমরা বলবো, জাতীয় নির্বাচনের ব্যাপারে যে আমার ভাই বলেছেন মেকানিজমের ব্যাপারে আমরা আগেই বলেছি
এটা শুধু আমরা বলি নাই, এটা কিন্তু সংসদেও কেসও হয়েছে, বিভিন্ন দল থেকে এটা কিন্তু প্রশ্ন করেই এটা কিন্তু আপত্তি দেওয়া হয়েছে। এখানে জাতীয় নির্বাচনটা স্বচ্ছ হয়েছে এটা আমরা বলবো না, জাতীয় নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হয়েছে। আর সামনের স্থানীয় নির্বাচনগুলো স্বচ্ছ হয় যেন, এটা আমরা সরকারকে অনুরোধ করব। আর সাথে সাথে খুব ত্বরিত স্থানীয় নির্বাচনগুলো দেওয়া দরকার, এটা আপনারা বিবেচনা রেখে খুব শীঘ্র স্থানীয় নির্বাচনের ব্যবস্থা আপনারা করবেন। প্রশাসক নিয়োগ দিয়েছে দলীয়ভাবে, এই ব্যাপারে আপনাদের মন্তব্যটা, আর হামের ব্যাপারে আপনারা? হামের ব্যাপারে আমরা বলেছি যে আল্লাহ রাব্বুল আলামিন এই বিপদ থেকে আমাদের সকলকে আল্লাহ উদ্ধার করুক, ভালো রাখুক, এইটা প্রথম দোয়া করছি। আর সাথে সাথে সরকারকে বলবো সব সেক্টরে, যেমন মাদক সহ, এটা সরকারই দায়িত্ব। আমরা বলবো যে সরকার যেন এটাভাবে আন্তরিকভাবে গুরুত্ব সহকারে এটা আপনারা দেখবেন। বাচ্চাদের ব্যাপারে হামের ব্যাপারটা যেন টিকা বা যাই হোক, এটা আপনারা খুব নিরপেক্ষভাবে যাচাইয়ের মাধ্যমে আপনারা এটা ব্যবস্থা করবেন। এটা চিকিৎসা ব্যবস্থা সুন্দরের ব্যাপারে আমরা অনুরোধ করছি, এই বিষয়ে লক্ষ্য রাখা। আপনি বললেন যে প্রধানমন্ত্রী আস্থা রাখতে চান, গণভোটের বিষয়ে আপনাদের? গণভোটের ব্যাপারে তো হার জয়যুক্ত হয়ে গেছে, নতুনভাবে এটার ব্যাপারে আর কি বলবো, এটা হয়েই গেছে। বাস্তবায়নের ব্যাপার তো আমরা বলেছি যে যেখানে জুলাই সনদের ভিতরে সবগুলোই আছে, এটাও আছে, এটা যেহেতু আছে আমরা স্বাক্ষর করে দিয়েছি। এটা তো আমরা বাস্তবায়নের ব্যাপারে প্রধানমন্ত্রী সে আশা এবং যে আমাদের জাতির সামনে যে আশা সে ব্যক্ত করেছে, সেটা বাস্তবায়নের অপেক্ষা করে থাকতে হবে। হামের ব্যাপারে সরকার কাজ করছে, বিভিন্ন দলগুলো তাদের যেমন ডাক্তার উইং আছে, হ্যাঁ, হামের ব্যাপারে সরকার যে কাজ করতেছে আমাদের পক্ষ থেকে এবং বিভিন্ন রাজনৈতিক দল থেকে আমি সকলকে উদাত্ত আহ্বান জানাবো, সবাই যেন এই ব্যাপারটা আমরা আন্তরিকভাবে আমরা যারা খেদমতের জন্য আগায় আসি। সবাইকে ধন্যবাদ, আপনারা কষ্ট করে এসেছেন, কথা ভালো লাগছে। ও আপনাদের সবাই জন্য একটা হাতিয়ে আমাদের পক্ষ থেকে, বিশেষ করে আমার পক্ষ থেকে নিয়ে যাবেন। ধন্যবাদ। আবার